শুনলেন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, উনি বঙ্গভবনে ছিলেন যখন বিদ্রোহ হচ্ছে। উনি সেখান থেকে চলে এসে আমাদের যেখানে সংসদ, সেই সংসদে রংপুর থেকে কর্নেল হুদা, মেজর নওয়াজ, তারা ওখানে যে বাহিনীটা নিয়ে আসে, পদাতিক বাহিনী, সেখানে উনি আশ্রয় নেন। হায়দার সাহেবও নাম করা মুক্তিযোদ্ধা, হুদা সাহেবও নাম করা মুক্তিযোদ্ধা, খালেদ মোশাররফ তো বটেই। তিনজন বিদ্রোহ হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে, ওনারা নাস্তা করছেন, আমি যদ্দূর খবর পেয়েছি দোতলায়। সেইখানে টুফি লাঠিলারিতে তখনও জেনারেল জিয়াউর রহমান লুঙ্গি পরে বসে আছে, আমি ওখানে বসা। এই অবস্থায় খালেদ মোশাররফ কোথায় কেউ জানে না, কোনো খবর নাই। ওই যে মেজর নওয়াজিসের কথা বলছে মাহজাবিন, কারেক্ট, সঠিক। মেজর নওয়াজিস সম্ভবত জেনারেল জিয়াউর রহমানের টুফি লাঠিলারির ফোন করেছে যে এখানে খালেদ সাহেব এসছেন, একটু উত্তেজনা হতে পারে, কি করব। জেনারেল জিয়াউর রহমানের যিনি সহযোগী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, পরে ওই জেনারেল ওয়াসিউদ্দিনের টাওয়ারে চাকরি করতেন। সে আমাকে সাক্ষী দিয়েছে যে আমি বারবার ফোন ধরে জেনারেল জিয়াকে বলছি জেনারেল খালেদ মোশাররফ ওখানে আছে, হুদা সাহেব আছে, ফোন ধরেননি উনি কালক্ষেপণ করেছেন। এই অবস্থায় সঠিক, আমি কোনোদিন এটা নাম করে প্রকাশ্যে বলিনি, যেহেতু ওনারা বললেন ক্যাপ্টেন জলিল এবং ক্যাপ্টেন আসাদ দুইজনেই বীর মুক্তিযোদ্ধা, এবং ওইখানে কোনো সৈনিকের হামলা হয়নি, পরিস্থিতি শান্ত, ঠান্ডা মাথায় দোতলায় যে গুলি করে মেরেছে। মাহজাবিন কিছু মনে করেন না, জেনারেল খালেদ মোশাররফের গায়ে চমৎকার একটা জ্যাকেট ছিল, চমৎকার জ্যাকেট ছিল। এই আসাদ এবং জলিল সাহেব বলেছে, স্যার জ্যাকেটটা খুব সুন্দর, এটা দেখি। জ্যাকেটটা খুলে নিয়েছে, তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, এবং এই তিনজন মারা গেছেন, বীর মুক্তিযোদ্ধা। মারা যাওয়ার ঘন্টা দুয়েক পরে আমরা টের পাই যে খালেদ মোশাররফ কিল্ড। এবং এইখানে আমার কথা হচ্ছে, অবশ্যই ইনি যে বলেছেন, জাসদ পার্লামেন্টে আমি দাঁড়িয়ে, আমি সৈনিক পুরো 7ই নভেম্বর এবং পরবর্তীতে ক্যান্টনমেন্টে হাজার হাজার সৈনিক হত্যার ঘটনায় আমি উচ্চ পদস্থ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব আমার। আমি এখনো মনে করি, প্রকাশ্যেই বলছি, তদন্ত কমিশন করেন, কে খালেদ মোশাররফকে হত্যা করেছে। আসলেই কি আমার বাবা জেনারেল খালেদ মোশাররফ, যিনি এত বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বীর উত্তম ছিলেন, হ্যাঁ, সে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন? এখনই যখন বললেন আনোয়ার সাহেব যে উনি আর্মির চিফ হতে চেয়েছিলেন, উনি তো ক্ষমতাই দখল করতে পারবেন, পুরো রাষ্ট্রটাই নিতে পারতেন, ওনার তো ওইটুকের দরকার ছিল না। উনি কিভাবে বলছে আমি সেটা জানি না, উনি হয়তো ওনার যুক্তিতে বলছে, কিন্তু ওনার তো, আমি তো জানি আমার বাবা কি দিয়েছে এবং জীবনটা তার দিয়েছে দেশের জন্যই, এবং সেটার সাফারার আমরা এবং আমার ফ্যামিলি। আমরা এখন পর্যন্ত, ইতিহাস তো দূরের কথা, বিচারটাও পাইনি। তা আমাদের পরিবারের কথা আপনারা চিন্তা করেন, আমাদের কেমন লাগে। 71-এ যুদ্ধ করেছে আমার পুরো ফ্যামিলি, মানে এটাতে আমরা এফেক্টেড হয়েছি। আমার বাবার সাথে আমাদের যোগাযোগ ছিল না, আমার মা কোথায় ছিল আমরা জানি না। যুদ্ধের পরে আমার ছোট বোনকে পেয়েছি, আমরা খুঁজে পাচ্ছিলাম না আমার ছোট বোন কোথায় চলে গেছে। তারপরে আবার বঙ্গবন্ধু হত্যার পরেই 75-এ এই ঘটনা আমাদের। তো আমাদের জীবনে তো কোনোদিন মানে কোনো স্টেবিলিটি আসলো না, আমরা শুধু যুদ্ধই করে গেলাম, এখনো যুদ্ধ করছি যে ইতিহাসটাকে বিকৃত যাতে না হয়। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাও কিছু কিছু আর্মি অফিসার বেঁচে আছেন, এবং যারা দুজন, মেজর জলিল এবং মেজর আসাদের কথা উনি বললেন, মেজর আসাদও এখনো বেঁচে আছেন, তারা কিন্তু এখনো আছেন এবং তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি এখনো করা হয়নি, এবং করা হবে কিনা তাও আমি বলতে পারবো না, কারণ এটা সরকারের সদিচ্ছা লাগবে। সরকারের সদিচ্ছা ছাড়া আমরা এই কাজটা আগাতে পারবো না। আমার শুধু মনে হয় যে তাদেরকে ধরলে হয়তো বা আরো ঘটনার পিছনে পরোক্ষভাবে যারা আছে তাদের সবার মুখ উন্মোচন হয়ে যাবে। সেখানে বিএনপি বলেন, জিয়াউর রহমান বলেন, জাসদ বলেন, যারা যারা ছিল সব, তা কোনো এই আদেশটা পালন করার জন্য কোনোখান থেকে তো মেসেজ এসেছে। এবং যখন 10th বেঙ্গলে আমার বাবা এবং কর্নেল হুদা এবং কর্নেল হায়দার গেল, তখন কিন্তু কর্নেল নওয়াজ ফোন পেয়েছে। এখন কার থেকে পেয়েছে, উনিও জীবিত নাই। তো সেই কথাটা কিন্তু তখন ফোন পাওয়ার পরেই কিন্তু মেজর আসাদ এবং জলিল এসেছে। তো এই ঘটনাগুলি যদি আমরা উন্মোচন করতে পারি, তাদেরকে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা সব ঘটনা জেনে যাব।